রবিন, আপনার কাছ থেকে বেশ কয়েকটি বিষয়ে জানার ছিল, দর্শকদের জানানোর ছিল। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা বাদ পড়লেন সেই খবর কি আপনি পেয়েছেন কিনা, এবং একই পরিবারের দুজনকে মনোনয়ন দেওয়া হবে না এমন ঘোষণা কিন্তু ছিল, শেষ পর্যন্ত তাই কি বলবৎ থাকলো? হ্যাঁ, শেষ পর্যন্ত তাই ঘটলো। অর্থাৎ একই পরিবারের দুইজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, এবং তাদের প্রার্থী হওয়ার যোগ্যতাও ছিল অনেক ক্ষেত্রে, কিন্তু সেই জায়গাটায় বিএনপি খুব কঠোর অবস্থানেই রয়েছে। অর্থাৎ একই পরিবারের দুইজন সদস্যকে প্রার্থী ঘোষণা করা হয়নি, বা তাদের সেই প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতার সুযোগটুকু ছিল না বা নেই। 237টি যে আসন ঘোষণা করা হয়েছে সেখানে এই বিষয়টি বেশি স্পষ্ট হয়েছে। বরং কিছু কিছু আসনে, যেমনটি যদি বলতে চাই, প্রথম যে সংসদীয় আসন পঞ্চগড় 1, সেখানে যিনি প্রার্থী হয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির, তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নির্বাচন করছেন না, করছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। অন্যদিকে যদি বলতে চাই, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস, তিনি ঢাকা 8-এ এখন পর্যন্ত দলের ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত প্রার্থী। তার স্ত্রী আফরোজা আব্বাস, যিনি জাতীয়তাবাদী মহিলা দলেরও সভানেত্রী বটে, তিনি ঢাকা 7-এ সম্ভাব্য প্রার্থী ছিলেন, কিন্তু সেই 7-এ এখন পর্যন্ত কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি, সেই আসনটি খালি রয়েছে। যদি বলতে চাই, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জনাব সালাউদ্দিন আহমদ, তিনি কক্সবাজার একটি আসন থেকে মনোনয়ন পেয়েছেন, কিন্তু তার স্ত্রী, যিনি সাবেক সংসদ সদস্য বটে, হাসিনা আহমেদ, তিনি মনোনয়ন পাননি। আর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কুমিল্লা একটি আসন থেকে মনোনয়ন পেয়েছেন, কিন্তু তার ছেলে ব্যারিস্টার মারুফ হোসেন, তিনিও সম্ভাব্য প্রার্থী ছিলেন, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খুসরুকে, তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছেন, কিন্তু তাকেও মনোনয়ন দেওয়া হয়নি। বরং চট্টগ্রাম 10 আসন থেকে মনোনয়ন পেয়েছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। অর্থাৎ এটি হচ্ছে বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জের একটি আসন থেকে মনোনয়ন পেয়েছেন, তাঁর স্ত্রী সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরেকটি আসন থেকে, তাকেও মনোনয়ন দেওয়া হয়নি। এই শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের যখন এরকমটি ঘটলো, নিশ্চয়ই বলার কোনো অপেক্ষা নেই যে আসলে অন্যান্য বেলায়ও একই রকম ঘটনা ঘটেছে। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি যেমন ঢাকার একটি আসন থেকে, ঢাকা 3 থেকে তিনি মনোনয়ন পেয়েছেন, তার পুত্রবধূ নিপুণ রয় চৌধুরী, যিনি বিএনপির বেশ সক্রিয় একজন কর্মীও বটে এবং ঢাকা জেলা বিএনপির সদস্য সচিব, সে সঙ্গে নারী ও শিশু কল্যাণ ফোরাম নামে একটি আলাদা প্ল্যাটফর্মের তিনি সদস্য সচিব, তাকে মনোনয়ন দেওয়া হয়নি, গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ। কিন্তু আবার নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি কিন্তু মনোনয়ন পেয়েছেন মাগুরার একটি আসন থেকে। সেক্ষেত্রে যদি সম্পর্কের বেলায় বলতে চাই, এটি একটি সম্পর্কযুক্ত মনোনয়ন হয়েছে, কিন্তু বাস্তবে নিতাই রায় চৌধুরী নিজেও দীর্ঘদিন রাজনীতি করেছেন, তার ত্যাগ, তার দলের প্রতি যে ডেডিকেশন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই স্থানীয় পর্যায়ে এবং বিগত দিনের বারবার নির্বাচিত হওয়া, প্রতিদ্বন্দ্বিতা করা, সেসবের বিবেচনায় দল হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে দল আসলে স্বজনদের বেলায় বাড়তি কোনো মনোনয়ন প্রত্যাশীকে মনোনয়ন দেয়নি, অন্তত এই 237টি যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেই জায়গাটায়। যদি বলতে চাই, উল্লেখযোগ্য প্রার্থী, সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের মধ্যে অনেকেই মনোনয়ন পাননি। যদি বলি যে চুয়াডাঙ্গা 1 আসনের কথা, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ছিল। বিগত দিনে তিনি চুয়াডাঙ্গা 1 থেকে বারবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধানের শীষ প্রতীকে, কিন্তু এবার তিনি মনোনয়ন পাননি। সেই জায়গায় মনোনয়ন পেয়েছেন স্থানীয় মোহাম্মদ শরীফুজ্জামান, যিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি মনোনয়ন পেয়েছেন। অনেকেই মনোনয়ন পাননি। বাকি যে 43 আসনে মনোনয়ন দেয়নি বিএনপি, সে ব্যাপারে জানতে চাই, এসব আসন কি জোটের শরিকদের জন্য রাখা হয়েছে কিনা, এবং তার মানে কি জোট খুব বেশি একটা বড় হচ্ছে না, আমরা কি বলতে পারি কিনা? ঠিক এরকমটি নয়, এখনো চূড়ান্ত সমীকরণ আসলে বলা মুশকিল যে শেষ পর্যন্ত জোট আসলে কত বড় হয়ে ওঠে। যদিও বিএনপি বলছে বৃহত্তর জোট করবে, কিন্তু বৃহত্তর জোট যদিও হয়, সেক্ষেত্রে সেই জোটের জন্য প্রার্থীদের জন্য কতটা আসন বরাদ্দ থাকবে সেটি আসলে এই সংখ্যা থেকে স্পষ্ট অনেকটা। বিএনপি বেশ শক্ত অবস্থানেই আছে যে বাকি আসনগুলো তারা, আপনি যেমনটি বলছেন 43টা আসন, সেই আসনগুলো আসলে যুগপৎ আন্দোলনে, দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে বলতে গেলে এই 5 আগস্ট অভ্যুত্থান পূর্ব সময়ে প্রায়
15 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামে এবং সবশেষ 2018 নির্বাচনের পর যে দীর্ঘদিনের তাদের রাজপথের সক্রিয় আন্দোলন, সেখানে যুগপৎভাবে বিএনপির পূর্বের যে 20 দলীয় জোট সেটি বিলুপ্ত করার পর যেই সব দলগুলো তাদের সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি পালন করে এসেছে, গণতন্ত্র মঞ্চ কিংবা অন্যান্য প্ল্যাটফর্মের বিগত দিনের বিজেপি, যেমন আন্দোলন রহমান পার্থর নেতৃত্বাধীন বিজেপি কিংবা এনডিএম, এই যে দলগুলো, তাদের জন্য কিছু আসন বরাদ্দের কথা বলা হচ্ছে এবং সেই আসনগুলি সাধারণত এখান থেকে মিলবে। তবে একটা বিষয় উল্লেখ করার মতো, যেমনটি বলছিলাম যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিগত দিনের নারী সংসদ যেমনটি ছিলেন শাম্মী আক্তার, নীলুফার চৌধুরী মনি, রেহানা আক্তার রানু, হেলেন জেরিন খান, তারা কিন্তু মনোনয়ন পাননি। এবং সেই সঙ্গে উল্লেখ করার মতো চট্টগ্রামে যেমন মীর হেলাল, মীর নাসির, তার বাবা জীবিত অবস্থায় রয়েছেন কিন্তু সেই জায়গায় মীর হেলাল মনোনয়ন পেয়েছেন। এইরকম কিছু তরুণ মুখকেও সামনে, যেমনটা বলছিলেন রবিন, অনেকেই মনোনয়ন পাননি, অনেকগুলো নামই আপনি তুলে ধরলেন। ধন্যবাদ আপনাকে রবিন আমাদের সাথে যুক্ত হবার জন্য।